আমাদের ভয়েস অফ হোসাইন ইউটিউব চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সব হারিয়ে নিঃস্ব হয়ে হাঁটছি কোনো এক অজানা শহরের উদ্দেশ্যে। কাছে একটি টাকাও নাই, কিন্তু একটা মোবাইল আছে। মনে মনে ভাবছি মোবাইলটা বিক্রি করে দিব, কারণ কাছে কোনো টাকা নেই। এই নিষ্ঠুর শহর ছেড়ে আমাকে যেতেই হবে, কারণ এই শহর আমার থেকে সব কিছুই কেড়ে নিয়েছে। সব থাকতেও আজ আমি দেউলিয়া হয়ে পথে পথে ঘুরছি। কত স্বপ্ন ছিল এই দুই চোখে, কত শখ ছিল এই মনে, আজ সব শেষ হয়ে গেল। নিজের মন থেকে সব স্বপ্ন আর শখগুলোকে মুছে ফেলে চলেছি অজানা পথে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম একটা মোবাইলের দোকানে। আমার কাছে যে মোবাইল আছে তার দাম প্রায় 50,000 টাকা, কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসে। 50,000 টাকার মোবাইলটা বিক্রি করলাম মাত্র 10,000 টাকায়। মোবাইলটা আমার অনেক শখের ছিল। মোবাইলের ভেতরে ছিল আমার শত শত পুরনো স্মৃতি, সব ডিলিট করে দিলাম। সিমটাও ফেলে দিলাম রাস্তায়। আমি চাই না আর কেউ কখনো আমার সাথে যোগাযোগ করুক। এরপর চলে আসলাম একটা বাস কাউন্টারে, একটা টিকিট কাটলাম ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে বাস চলে আসলো, বাস চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? চলেন এবার একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম অনিক। পড়াশোনার কথা বলতে গেলে এইচএসসি শেষ করেছি এবার। জানি না বাকি ক্লাসগুলো কখনোই শেষ করতে পারবো কিনা। আপাতত এতটুকুই জেনে রাখেন, আর বাকিটা গল্প শুনতে শুনতে জানতে পারবেন। প্রায় 4 ঘন্টা পরে পৌঁছে গেলাম ঢাকায়। তেমন কিছুই চিনি না। রাত প্রায় 11টা বেজে গেছে। এত রাতে কি করব আর কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। তাই মনে মনে ভাবলাম আজকের রাতটা রাস্তা বসেই কাটিয়ে দিই। একটু ভয় হচ্ছে, কারণ আমার কাছে কিছু টাকা আর একটা ল্যাপটপ আছে। শুনেছি রাতে ঢাকা নাকি অনেক ভয়ানক হয়। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কারো চিৎকার কানে ভেসে আসলো। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম কিছু লোক মিলে একজন ভদ্রলোকের কাছ থেকে কিছু একটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি যেতে যেতেই লোকগুলো ওনার পেটে ছুরি মেরে দিই, এবং আমি সেখানে যেতে যেতেই সেই লোকগুলো পালিয়ে যায়। আমি জায়গায় পৌঁছে দেখি লোকটার পেট থেকে অনেক রক্ত বের হচ্ছে। উনি আমাকে বললেন, বাবা আমাকে পাশে একটা হাসপাতাল আছে, সেখানে একটু পৌঁছে দাও। আমি আর কিছু না ভেবে ওনাকে নিয়ে পাশে একটা হাসপাতালে গেলাম, সাথে ওনার ব্যাগটাও নিয়ে গেলাম। ততক্ষণে লোকটা জ্ঞান হারিয়েছেন। রাতটা হাসপাতালেই কেটে গেল। সকালে ওনার বাড়ির লোক আসলো। আমি ডাক্তারের কাছে লোকটার ব্যাগটা দিয়ে সেখান থেকে চলে আসলাম। এদিকে লোকটার জ্ঞান এসেছে। তিনি চোখ খুলে দেখলেন তার মেয়ে আর স্ত্রী দাঁড়িয়ে আছেন। তার মেয়ে বলল, বাবা এখন তুমি কেমন আছো? একটু ভালো আছি রে মা। মেয়েটা আবার বলল, কিন্তু বাবা এসব কিভাবে হলো? তোমাকে কে ছুরি মারলো? তিনি বললেন, কাল ব্যাংক থেকে 50 লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ড্রাইভার অন্য একটা পথে গাড়ি নিয়ে আসলো। তারপর কিছু লোক আর ড্রাইভার মিলে আমার কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে চলে গেল আর আমাকে ছুরি মারলো। তখনই ডাক্তার এসে বললেন, আপনার টাকার ব্যাগ কেউ নিয়ে যায়নি। যে ছেলেটা কাল আপনাকে এখানে নিয়ে এসেছিল সেই এই ব্যাগটা দিয়ে গেছে। টাকার ব্যাগটা পেয়ে তিনি অনেক খুশি হলেন। ডাক্তারকে বললেন, সেই ছেলেটা কোথায় ডাক্তার? ডাক্তার বললেন, সে তো সকালেই চলে গেছে, আর যাওয়ার সময় এই ব্যাগটা আমার কাছে দিয়ে গেছে। তখন লোকটার স্ত্রী বললেন, যে আমাদের এত বড় উপকার করলো অথচ তাকে একটা ধন্যবাদও দিতে পারলাম না। 4 দিন পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। এদিকে আমি ভবঘুরে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। 4 দিন হয়ে গেল, কোনো কাজের ব্যবস্থাও করতে পারলাম না, আর থাকার ব্যবস্থাও করতে পারলাম না। কাছে যে টাকাগুলো ছিল তা দিয়ে চলতেছি। পরের দিন রাতে আমি একটা রাস্তার পাশে বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা গাড়ি এসে থামলো আমার সামনে। গাড়ি থেকে নেমে আসলেন ওই দিনের ওই লোকটা। আমার কাছে এসে বললেন, তুমি এখানে বসে আছো কেন? আর সেদিন আমার সাথে দেখা না করেই হাসপাতাল থেকে চলে আসছিলে কেন? আমি বললাম, আসলে আঙ্কেল। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, কোথায় থাকো তুমি? আমি মুচকি এসে বললাম, এই তো আপাতত রাস্তায়। তিনি বললেন, মানে? আমি বললাম, আসলে আমি ঢাকায় নতুন এসেছি, কিন্তু কোনো থাকার জায়গা পাইনি, আর একটা কাজও পাইনি। তিনি বললেন, চলো আমার সাথে। আমি বললাম, কোথায় আঙ্কেল? আমার বাড়িতে। আমি বললাম, না আঙ্কেল, আমি এদিকে কোথাও ম্যানেজ করে নিব। তিনি বললেন, তুমি আমার এত বড় উপকার করেছো, আর আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না? আমি বললাম, আঙ্কেল আমি উপকার করে প্রতিদান নিই না। তিনি বললেন, আচ্ছা তুমি আমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবেই থেকো। এরপর আর কোনো কথা বলতে না দিয়ে তিনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে ঢুকেই আমি অবাক, কত বড় বাড়িটা। একজন মহিলা আসলেন, মনে হলো ওনার স্ত্রী। আঙ্কেল বললেন, এ দেখো কাকে নিয়ে এসেছি। কে এই ছেলেটা? আঙ্কেল বললেন, এই ছেলেটা সেদিন আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। আন্টি বললেন, তুমি সেদিন চলে গেছিলে কেন বাবা? আসলে আন্টি। আঙ্কেল বললেন, আচ্ছা সব কথা পরে হবে। ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। ঢাকায় নতুন এসেছে, তাই থাকার কোনো জায়গা নেই। আন্টি বললেন, সে তো ভালো কথা। এরপর আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বললেন, আজ থেকে তুমি এই রুমেই থাকবে। রুমটা ছিল ছাদের উপর। যাক ভালোই হলো, অন্তত একটা থাকার জায়গা তো ঠিক হলো। এরপর আমি আঙ্কেলের সাথে কথা বলে ভাড়া ঠিক করে নিলাম।
আঙ্কেল আমাকে নিষেধ করছিল, কিন্তু আমি বললাম আঙ্কেল আমি ফ্রিতে এইভাবে থাকতে পারবো না, কারণ আমি নিজে কিছু একটা করতে চাই। যতদিন বেঁচে থাকবো ততদিন সম্মানের সাথেই থাকবো। এরপর আমার যা কিছু লাগবে সবই কিনে নিলাম মোবাইল বিক্রি করা বাকি টাকাগুলো দিয়ে। এভাবেই 2 দিন গেল। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠলো, এই কে আপনি? আর এই সময় ছাদে কি করেন? পেছনে তাকিয়ে দেখি একটা পরী, না মানে একটা মেয়ে। সবাই দেখলেই ক্রাশ খাবে, কিন্তু আমি খেলাম না, কারণ আমার হৃদয়টা এখন পাথর হয়ে গেছে। এরপর আমি বললাম, আসলে আমি নতুন ভাড়াটিয়া। এরপর মেয়েটি বলল, ও এই সময় যেন আর ছাদে না দেখি। বাবা যে কি করে, কাকে না কাকে রুম ভাড়া দিয়ে দেই, যত সব। এরপর আমি সেখান থেকে চলে আসলাম আমার রুমে। এভাবেই কেটে গেল আরো 5 দিন, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারলাম না। টাকাগুলোও শেষ হয়ে যাচ্ছে। কি করবো এখন আমি? আঙ্কেলকে কি বলবো একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য? অনেক ভেবে দেখলাম কাজের জন্যই তো বলবো, ভিক্ষা তো আর চাচ্ছি না। পরের দিন সকালে আমি আঙ্কেলের গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে আঙ্কেল অফিসে যাওয়ার জন্য গাড়ির কাছে আসলেন। আমাকে দেখে বললেন, কি ব্যাপার অনেক? আমি সালাম দিয়ে বললাম, আসলে আঙ্কেল আপনার সাথে একটু কথা ছিল। আঙ্কেল বললেন, হ্যাঁ বলো, কি বলতে চাও? আসলে আঙ্কেল কিভাবে যে কথাটা বলবো। আঙ্কেল বললেন, আরে আমার সামনে লজ্জা পেতে হবে না, কি বলতে চাও বলো। এরপর আমি বললাম, আসলে আঙ্কেল আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজের ব্যবস্থা করতে পারছি না। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে। আঙ্কেল বললেন, এই কথা তুমি আগে বলবে তো? তুমি কি ড্রাইভিং করতে পারো? আমাদের তো আগের ড্রাইভার কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে সবই তুমি জানো, তাই একজন বিশ্বাসযোগ্য ড্রাইভার খুঁজতেছি। তো তুমি যদি পারো তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। আমি বললাম, আঙ্কেল আমি টুকটাক পারি, কিন্তু আমার লাইসেন্স নেই। আঙ্কেল বললেন, ঠিক আছে তাহলে লাইসেন্সটা করে নাও, আর আজ থেকে তুমি মারিয়াকে কলেজে আনা নেওয়া করবে। তার মানে আঙ্কেলের মেয়ের নাম মারিয়া। যাক, একটা কাজের ব্যবস্থা তো হয়ে গেল। এরপর কাছ থেকে ল্যাপটপটা বিক্রি করে দিলাম লাইসেন্স করার জন্য। পরের দিন সকালে আঙ্কেল আমাকে ডাকলেন তাদের বাসায়। আমি গেলাম। এরপর আঙ্কেল বললেন, আজ থেকে আমাদের বাড়ির গাড়িটা অনেক চালাবে, আর মারিয়াকে কলেজে দিয়ে আসা আর নিয়ে আসা অনেকই করবে। এরপর আমাকে গাড়ির চাবিটা দিলেন। কিছুক্ষণ পরে মারিয়া গাড়ির কাছে আসলো কলেজে যাওয়ার জন্য, কিন্তু এরপর যে আমার সাথে এমন হবে তা আমি ভাবতেও পারিনি। আমি গাড়িতে বসে আছি, মারিয়া এসে বলল, এই ছোট লোক, গাড়ির গেট কে খুলবে? দেখে মনে হচ্ছে যেন গাড়িটা তোর নিজের। আমি একটু ভয় পেয়ে গেলাম, বললাম, আপু 1 মিনিট আমি খুলে দিচ্ছি। এরপর আমাকে বলল, এই ফকিরের বাচ্চা, আমি তোর কোন জন্মের আপু লাগি? আমাকে ম্যাম বলে ডাকবি। আমি আর কোনো কথা না বলে গাড়ির গেটটা খুলে দিলাম। মনে মনে ভাবছি, মেয়েটা দেখতে কত সুন্দর, কিন্তু ব্যবহারটা এরকম কেন? বেশি বড়লোক হলে মনে হয় এমনই হয়, কিন্তু আঙ্কেল আর আন্টি তো এমন না। কিছুক্ষণ পরে মারিয়া ম্যামের কলেজের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে গেট খুলে দিলাম। আমাকে বলল, তুই গাড়িটা পার্ক করে এখানেই থাক, ক্লাস শেষ হলে যেন তোকে আবার খুঁজতে না হয়। এরপর আমি গাড়িটা পার্ক করলাম। মারিয়া ম্যামের সাথে তার কিছু বান্ধবী ছিল। তারা বলল, এ মারিয়া, ছেলেটা কে রে? মারিয়া ম্যাম বলল, আমাদের ড্রাইভার। কেন? তার বান্ধবী বলল, ইস, সব সুন্দর ছেলেদেরই বুঝে ড্রাইভার হতে হয়। মারিয়া ম্যাম বলল, এই তুই চুপ কর তো, কি সব বলছিস? এরপর তারা ক্লাসে চলে গেল। এদিকে আমি গাড়িতে বসে বসে ভাবছি, যাই হোক আমাকে কিছু একটা করতে হবে বেঁচে থাকতে হলে। একটা কাজ তো পেলাম, এবার অনার্সে ভর্তি হতে হবে। অনেকক্ষণ পরে মারিয়া ম্যাম চলে আসলো। আমি গেট খুলে দিলাম। এরপর গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। বিকালে আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমার রুমটা ছাদের উপর থাকায় আমি মাঝে মাঝে ছাদে এসে দাঁড়াই। কিছুক্ষণ পরে সেখানে মারিয়া ম্যাম আসলো। আমাকে দেখেই বলল, এই ছোট লোক, তোকে না বলছি তুই ছাদে আসবি না, তাহলে কেন এসেছিস? তোকে জানো আর ছাদে না দেখি। আমি কোনো কথা না বলেই রুমে চলে গেলাম। আমি বুঝি না আমি কি এমন অপরাধ করলাম যে মারিয়া ম্যাম সবসময় আমার সাথে এমন খারাপ ব্যবহার করে। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। মারিয়া ম্যামকে তার কলেজে নিয়ে যেতে হবে। মনে মনে ভাবলাম, আজ কোনো একটা কলেজে আমাকে ভর্তি হতে হবে, কারণ আমি যেভাবেই হোক পড়ালেখা শেষ করতে চাই আর তারপর কিছু একটা করতে চাই। এরপর মারিয়া ম্যামকে নিয়ে চলে আসলাম কলেজে। ওনাকে কলেজে রেখে আমি অন্য একটা কলেজে গেলাম। সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলে আসলাম আমার ভর্তির বিষয়ে। কাজ শেষ করে আবার মারিয়া ম্যামের কলেজে চলে আসলাম সময় মতো, না হলে আবার আমাকে অপমানিত হতে হবে। কিছুক্ষণ পরে মারিয়া ম্যাম আসলো তার বান্ধবীর সাথে। এরপর গাড়িতে উঠে আমাকে একটা লেকের পাড়ে যেতে বললো। এরপর আমি গাড়ি চালিয়ে সেখানে চলে আসলাম। সবাই গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখি একটা ছেলে আসছে আর তার সাথে মারিয়া ম্যাম কোথায় যেন চলে গেল। মনে হলো ছেলেটা ওনার বিয়ে। কিছুক্ষণ পরে মারিয়া ম্যামের বান্ধবী আসলো আমার কাছে। আমাকে বলল, তোমার নাম কি? আমি বললাম, অনিক। এরপর বলল, তুমি কি রিলেশন করো? আমি বললাম, সিসি ম্যাম, এসব কি বলছেন? এরপর বলল, তুমি আমাকে ম্যাম বলে ডাকছো কেন? আমার নাম ফারিয়া, তুমি আমাকে ফারিয়া বলেই ডাকতে পারো।
আমি বললাম না ম্যাম সরি। এরপর তিনি বললেন তুমি কি লেখাপড়া জানো? পেছন থেকে কেউ একজন বলে উঠলো আরে লেখাপড়া জানলে কি আর ড্রাইভারি করতো? পেছনে তাকিয়ে দেখি মারিয়া ম্যাম। আমি আর কোনো কথা না বলে গাড়ির গেট খুলে দিলাম, সবাই গাড়িতে বসলো। এরপর ফারিয়া মানে ম্যামের বান্ধবীকে নামিয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি ম্যামকে কি জিজ্ঞেস করবো ছেলেটাকে, না থাক আমারও তো জেনে লাভ কি। এরপর বাসায় চলে আসলাম। এভাবেই দিন কাটতে লাগলো। কলেজে ভর্তি হয়েছি। দিনের বেলায় মারিয়া ম্যামের গাড়ি চালাই আর রাতে পড়াশোনা করি। আর ওদিকে মারিয়া ম্যাম সুযোগ পেলেই আমাকে ছোট লোক বলে অপমান করে, কিন্তু কিছু মনে করি না, কারণ যদি কিছু মনে করি তাহলে আমার স্বপ্নটাই হয়তো পূরণ করতে পারবো না। একদিন আঙ্কেল একটা কাজে বিজি থাকায় আমাকে পাঠালেন তার একটা অফিসে। আসলে আঙ্কেল আমাকে অনেক বেশি বিশ্বাস করেন, তাই যে কোনো কাজেই আমাকে বলেন। আমি তার অফিসে গিয়ে যখন ফাইলটা নিয়ে চলে আসবো তখনই কারো কথা শুনতে পেলাম। আমি একটু এগিয়ে গেলাম, দেখলাম আঙ্কেলের ম্যানেজার অন্য একটা কোম্পানির মালিককে বলতেছে আমরা যদি এই প্রজেক্টটা ডিল না করি তাহলে আফজাল চৌধুরী পথে বসে যাবে। এরকম একটা সুযোগই তো এতদিন খুঁজতেছিলাম। তার মানে এরা আঙ্কেলের সাথে এইভাবে প্রতারণা করছে। আমি কোনো কথা না বলে রুমে ঢুকে গেলাম। আমাকে দেখে তো তারা দুজনেই অবাক। ম্যানেজার বলল এই কে রে তুই, এখানে কি করিস? আমি বললাম আমি আফজাল চৌধুরীর ড্রাইভার। ম্যানেজার বলল ড্রাইভার হয়ে তুই এখানে কেন? আমি বললাম চল তোদের বুঝিয়ে বলি। এরপর কিছু সময়ের জন্য আমি আমার অতীতটাকে ধারণ করলাম, ইচ্ছে মতো মারলাম ওদেরকে। অফিসে সবাই চলে এসেছে। এরপর আমি আঙ্কেলকে কল দিলাম, আঙ্কেলও চলে আসলো। এরপর আঙ্কেলকে সব খুলে বললাম। আঙ্কেল বললেন অনেক, আর যদি তুমি না থাকতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত, তুমি আবারও আমাকে ঋণী করলে। আমি বললাম আঙ্কেল আমার কাজ হলো আপনাদের রক্ষা করা, আর আমি সেটাই করেছি। এরপর থেকে আঙ্কেল আমাকে আরো বেশি বিশ্বাস করতেন। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। আঙ্কেল আন্টি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কেন জানি মারিয়া ম্যাম আমাকে সহ্য করতে পারে না। একদিন বিকালে মারিয়া ম্যাম আমাকে কল দিয়ে বলল নিচে আসতে, এক জায়গায় যেতে হবে। এরপর আমি গাড়ি বের করে ম্যামকে নিয়ে একটা পার্কের কাছে গেলাম। দেখলাম ম্যামের বিএফ সেখানে আছে। ম্যাম আমাকে বলল তুই এখানেই থাক। এরপর তারা ভিতরে গেল। কিছুক্ষণ পরে আমার চোখ পড়লো ম্যামের দিকে। দেখি কয়েকটা ছেলে ম্যামকে বিরক্ত করছে। একটু কাছে এগিয়ে গেলাম, দেখি মারিয়ার বিএফ সেখান থেকে দৌড়ে পালালো। এবার ম্যাম একা, ছেলেগুলোর মতলব ভালো না। আমি এগিয়ে গিয়ে বললাম কি ভাই কি সমস্যা, এতগুলো ছেলে মিলে একজন মেয়েকে ডিস্টার্ব করছো কেন? ছেলেগুলো বলল সেটা কি তোকে বলতে হবে, কে রে তুই? আমি বললাম আমি যেই হই তোরা এখন এখান থেকে ভাগ, না হলে কি করবি, মারবি মার। এই বলে একটা ছেলে আমাকে ঘুষি মারলো। এরপর আমিও শুরু করে দিলাম। এক পর্যায়ে পেছন থেকে একজন ছুরি মারতে গেল, তখন আমি হাতটা পেছনে দিয়ে ছুরিটা ধরলাম। হাত অনেকটাই কেটে গেল। এরপর ওদেরকে আরো মারলাম। এক পর্যায়ে ওরা পালিয়ে গেল, হাত থেকে রক্ত পড়তেছে। মারিয়া ম্যাম এসে বলল এই তোর হাত তো অনেকটাই কেটে গেছে। আমি বললাম সমস্যা নেই, ছোট লোকদের একটু আঘাতে কিছুই হয় না। মারিয়া ম্যাম আমার দিকে কেমন যেন তাকালো। এরপর আমার হাতটা ধরে সেখানে টিস্যু দিয়ে মুছে বলল দ্রুত ডাক্তারের কাছে চল, ব্যান্ডেজ করতে হবে। এরপর একটা ডাক্তারের কাছ থেকে হাতটা ব্যান্ডেজ করে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নামতে দেখি মারিয়া ম্যামের হাতে রক্ত লেগে আছে। আমি বললাম ম্যাম হাতটা ভালো করে ধুয়ে নেবেন, ছোট লোকের গায়ে রক্ত লেগে আছে। ম্যাম কিছু না বলেই চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে ম্যামের বিএফ কল দিল। ম্যাম বলল তুমি তখন আমাকে একা রেখে চলে গেল কেন? ওপাশ থেকে বলল আমি যদি ওখানে থাকতাম তাহলে আরো বেশি সমস্যা হতো, তাই চলে আসছিলাম। তোমার কিছু হয়নি তো? ম্যাম বলল না, অনেক ঠিক সময় মতো সেখানে চলে এসেছিল। ম্যামের বিএফ বলল অনেকটা আবার কে? ম্যাম বলল আমার ড্রাইভার। কিছুদিন পরে মারিয়া ম্যামের চাচাতো বোনের বিয়ে ঠিক হলো। ম্যামের চাচাতো বোনের নাম তামান্না। তামান্না আপু আমাকে অনেক ভালোবাসে, খারাপ ব্যবহার করে না। বলতে গেলে সবাই আমাকে ভালোবাসে, শুধু মারিয়া ম্যাম ছাড়া। তাদের কোনো ছেলে নেই, তাই আঙ্কেল আমাকে ডেকে বললেন সবকিছু কিন্তু তোমাকেই সামলাতে হবে। এরপর বিয়ের জন্য বাড়িটা সাজানো শুরু হলো। আজকে হলুদ সন্ধ্যা, পুরো বাড়িটাই সাজানো হয়েছে, মনে হচ্ছে কোনো এক রাজপ্রাসাদ। আমি দাঁড়িয়ে আছি বাইরে, হঠাৎ চোখ পড়লো সিঁড়ির দিকে। মনে হচ্ছে কোনো এক হলুদ পরে নেমে আসছে আমার দিকে। আমি এক নজরে তাকিয়ে আছি। আসলে মারিয়া ম্যামকে দেখতে এরকমই, কিন্তু সাজলে আরো বেশি সুন্দর লাগে। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিল। সামনে তাকিয়ে দেখি মারিয়া ম্যাম। ম্যাম বলল এভাবে তাকিয়ে কি দেখছিস? আমি ভয় পেয়ে গেলাম, বললাম কই কিছু না তো। এরপর সবাই হলুদ মাখিয়ে দিচ্ছে তামান্না আপুকে। তামান্না আপু আমাকে দেখে বলল কিরা অনেক, এখানে আই। আমি গেলাম সেখানে। তামান্না আপু বলল তুইও হলুদ মাখিয়ে দে আমাকে। এরপর আমিও তামান্না আপুকে হলুদ মাখিয়ে দিলাম। এরপর আমি একটা টেবিল আনার জন্য গেলাম, যে রুমের ভেতর সব জিনিসপত্র রাখা সেই রুমে। দরজা ধাক্কা দিতেই আমার চোখ কপালে, দেখি মারিয়া ম্যাম তার শাড়ি খুলতেছে। ম্যাম চিৎকার দিতে যাবে, তখনই আমি সেখান থেকে এক দৌড়ে নিচে চলে আসলাম। আমি কি দেখলাম, আজকে তো আমার খবর আছে। কিছুক্ষণ পরে মারিয়া ম্যাম নিচে আসলো, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আমার দিকে একবার তাকালোও না, হয়তো লজ্জা পেয়েছে। যাক বাবা, কিছু না বললেই ভালো।
এরপর তামান্না আপুর বিয়েটা হয়ে গেল। পরের দিন মারিয়া ম্যামকে নিয়ে কলেজে যাচ্ছি। হঠাৎ ম্যাম বলল, এই তুই সেদিন কিছু দেখিস নাই তো? আমি মনে মনে ভাবছি এখন কি বলবো, এখন আবার এই কথা বলার কি দরকার। আমি বললাম, না ম্যাম, আমি কিছুই দেখিনি। দরজা খুলে চোখ বন্ধ করেছিলাম। ম্যাম আর কিছুই বলল না। ম্যামকে কলেজে পৌঁছে দিলাম। আজকে একটু কলেজে যাব, তাই ম্যামকে পৌঁছে দিয়ে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর বাইকে একটা ছেলেকে দেখে খুব চেনা মনে হলো। সামনে গিয়ে দেখি এটা তো মারিয়া ম্যামের বিয়ে, কিন্তু সাথে মেয়েটাকে আমার একটু সন্দেহ হলো, তাই পিছু নিলাম। একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো ওরা, আমিও সেখানে গেলাম। মেয়েটা বলছে, বেবি তুমি আমাকে কবে বিয়ে করবে? আমি তখনই মোবাইলটা বের করে ভিডিও শুরু করে দিলাম। এরপর ছেলেটা যা বলল শুনে তো আমি অবাক। ছেলেটা বলল, আর কিছুদিন ওয়েট করো, মারিয়াকে ফাঁদে ফেলে ওর বাবার সম্পত্তি ছিনিয়ে নিতে হবে আমাকে। আমার বাবা ওর বাবার কারণে কিছুতেই ব্যবসায় লাভ করতে পারছে না, তাই আমি ওর সাথে প্রেমের অভিনয় করে ওর থেকে সব কেড়ে নেব। কিছুদিন আগে একটা প্ল্যান করেছিলাম, কিন্তু ওর ড্রাইভার ছোট লোকটার কারণে সেই প্ল্যান নষ্ট হয়েছে। এর আগে আমার বাবা ওর বাবার ম্যানেজারকে নিয়ে একটা প্ল্যান করেছিল, কিন্তু সেখানেও ওই ড্রাইভারটা বাঁচিয়ে দিয়েছে। মেয়েটা বলল, তাহলে আগে ওই ড্রাইভারটাকে শেষ করে দাও। আরও অনেক কথা বললো, আমি সবই রেকর্ড করে নিছি। তার মানে আগের দিন যে ছেলেগুলো ম্যামকে বিরক্ত করেছিল তা এই শালার প্ল্যান ছিল। এরপর আমি সেখান থেকে চলে আসলাম মারিয়া ম্যামের কলেজে। মনে মনে ভাবছি, এটা কি ম্যামকে দেখানো উচিত নাকি অন্য কিছু করব। না, ম্যামকে না দেখালে হয়তো বিশ্বাস করবে না। কিছুক্ষণ পরে ম্যামের কলেজ শেষ হলো, গাড়িতে এসে বসলো। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমি বললাম, ম্যাম একটা কথা বলবো। ম্যাম বলল, কি বল। আমি বললাম, আপনার বিএফের সাথে আপনার রিলেশন কতদিনের? ম্যাম বলল, কেন, তুই জেনে কি করবি? আমি বললাম, না কিছু না, এমনিই শুনছি। আপনি ওকে কতটা ভালোবাসেন? ম্যাম বলল, অনেক ভালোবাসি, আর বিয়ে করলে তো ওকেই করব। আমি বললাম, আপনি কি ওই ছেলেটাকে ভালো করে চেনেন? ম্যাম বলল, এই তোর এত কথা শুনে লাভ কি, তুই যেটা করছিস সেটা কর। আমি বললাম, সেটাই তো করছি। এরপর মোবাইলটা বের করে ম্যামের হাতে দিলাম। এরপর আমার মোবাইলটা বের করে বললাম, ম্যাম এই ভিডিওটা একটু দেখুন। এরপর মোবাইলটা নিয়ে ভিডিওটা দেখলো, কোনো কথা বললো না। দেখলাম ম্যামের চোখে পানি। বাসায় চলে আসলাম, মোবাইলটা আমার হাতে দিয়ে আর কিছুই বললো না, চলে গেল। মনে হয় অনেক কষ্ট হয়েছে, কিন্তু কিছুই করার নেই। এই কষ্টটা এখন না পেলে পরে অনেক বিপদ হতো। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি, দেখলাম মারিয়া ম্যাম এসেছে। আমি আর না দাঁড়িয়ে চলে আসলাম। ম্যামের দিকে একবার তাকালাম, মনে হলো কিছু একটা বলতে এসেছে। আমি আমার রুমে চলে আসলাম। তো বন্ধুরা, গল্পের প্রথম পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং পরের পর্ব চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলেই আমি পরের পর্বও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।